মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডের স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আমাদের নতুন অনুষ্ঠান জিনের আলোয় দেখেছিলেন। এই অনুষ্ঠানে আপনারা শুনবেন আমাদের শরীরে জিন নিয়ে নানান তথ্য বিশ্লেষণ ও আলোচনা। জিন কি, কত রকমের, কিভাবে তারা কাজ করে, আমাদের দেহের জিনগত চরিত্র জানা কেন জরুরি, রোগ প্রতিরোধে তা কিভাবে সাহায্য করে, এ বিষয়ে দুনিয়ায় কি গবেষণা ও উদ্ভাবন হচ্ছে, জেনেটিক কাউন্সেলিং কখন দরকার হয়, এই সব আলোচনা আপনারা শুনতে পাবেন অনেকগুলি পর্ব জুড়ে প্রতি সোমবার বেলা 3:30। বিশেষ নজর থাকছে জিনবাহিত চোখের অসুখ গ্লকোমায়, যার কারণে আমাদের দেশে এই মুহূর্তে 1 কোটির ওপর মানুষ অন্ধ বা অন্ধ হতে চলেছে। আলোচনায় থাকছেন বিজ্ঞানী, অধ্যাপক, গবেষক, জেনেটিক কাউন্সেলর, চক্ষুরোগ বিশেষজ্ঞ, সমাজকর্মী, সর্বোপরি সেই সব মানুষ যারা গ্লকোমায় আক্রান্ত। শুনুন জিনের আলোয় দেখেছিলেন প্রতি সোমবার বেলা 3:30। জানুন কোন সে জিন ভূতের মতো ভর করে আছে আমাদের শরীরে। ভূতের কথা জানলে যদি সাবধান হই বর্তমানে, লাভবান হই ভবিষ্যতে, ক্ষতি কি? নমস্কার, 90.8 মেগাহার্টজ রেডিও জেউতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিজিৎ আপনাদের স্বাগত জানাচ্ছি এক নতুন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের নাম আমরা দিয়েছি জিনের আলোয় দেখেছিলেম। এই রেডিও অনুষ্ঠান এক বিশেষ প্রকল্পের অন্তর্গত, যে প্রকল্পের শরিক যাদবপুর বিশ্ববিদ্যালয়, কমিউনিটি রেডিও জেউ আর ইউনিভার্সিটি অফ স্যালফোর্ড, ম্যানচেস্টার, ইংল্যান্ড। এবং আমরা খুব কৃতজ্ঞ যে এই অনুষ্ঠানের এবং এই প্রকল্পের মূল যে মানুষ, অধ্যাপক অরিজিৎ মুখোপাধ্যায়, আপনাদের স্মরণে থাকবে যে ওকে নিয়ে আমরা এর আগেও অনুষ্ঠান করেছি, ওর কাজ নিয়ে। উনি এই যে প্রকল্প তার নেতৃত্ব দিচ্ছেন এবং মূলত তিনি থাকবেন নানান পর্বে। আমাদের যারা বিভিন্ন অতিথি বিভিন্ন পর্বে আসবেন, সেখানে ইউনিভার্সিটির অধ্যাপক থাকবেন, সেখানে জেনেটিক কাউন্সেলর থাকবেন, আর সেখানে চিকিৎসক থাকবেন। একটা ছোট কথা মনে করিয়ে দিই যে আমরা জিন নিয়ে কথা বলবো ঠিকই, কিন্তু একটা সময়ের পর থেকে আমাদের মূল আলোচ্য বিষয় হয়ে উঠবে গ্লকোমা। সুতরাং বলতে পারেন যে জিনের আলোয় দেখেছিলেন কোনো যদি বিশেষ রোগকে, তাহলে সেটা গ্লকোমা, এবং সেটা নিয়ে বিশদে একটা সময়ের পর আলোচনা হবে। এবং এই পর্বগুলির কোনোটিতে আপনারা হয়তো যারা গ্লকোমায় আক্রান্ত তাদের কথাও শুনতে পাবেন। কখনো হয়তো আমরা চলে যাব এমন কোনো পরিবারের কাছে, কোনো প্রত্যন্ত গ্রামে, সেখানে যারা এতে আক্রান্ত তাদের সঙ্গেও কথা বলবো। সব মিলিয়ে এই যে 11টা পর্ব হবে, আপনারা কিন্তু শুনতে ভুলবেন না। অনেক কিছু জানার আছে, শোনার আছে, সর্বোপরি আমাদের নিজেদের জীবন নিয়ে ভাবার আছে। নমস্কার। ইউকের ইউনিভার্সিটি অফ স্যালফোর্ড এবং কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রযোজিত জিনের আলোয় দেখেছিলেন এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি ডক্টর মৈনাক সেনগুপ্ত, জেনেটিক্স বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর অরিজিৎ মুখোপাধ্যায়, ইউনিভার্সিটি অফ স্যালফোর্ডের অধ্যাপক। আপনাদের মনে থাকবে যে প্রথম 2 এপিসোডে আমরা আলোচনা করেছিলাম জিন নিয়ে, এবং জিনগত দোষ, জেনেটিক ডিজিজ, জেনেটিক ট্রেটস, এই সবই আমাদের আলোচনায় ছুঁয়ে গিয়েছিলাম। আর সেদিনকে আমাকে প্রশ্ন করেছিলেন ডক্টর অরিজিৎ মুখোপাধ্যায়, এবং আমি চেষ্টা করেছিলাম যথাযথভাবে সেই উত্তরগুলো তুলে ধরতে। আজকে আমাদের কাইন্ড অফ একটা রোল রিভার্সাল হবে। আমি ডক্টর মুখোপাধ্যায়কে প্রশ্ন করব এবং উনি তার উত্তরগুলো দেবেন। অরিজিৎদা, তোমার মনে থাকবে যে আমরা দ্বিতীয় পর্ব শেষ করেছিলাম অকিউলার জেনেটিক ডিসঅর্ডার দিয়ে।
তার কিছু এক্সাম্পলস নিয়ে আমরা অল্প কিছুই আলোচনা করেছিলাম, তো সেখান থেকে কি আমরা শুরু করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। সেখান থেকে যদি শুরু করি তাহলে আমাদের চোখ মনে হয় গোটা শরীরের রেসপেক্টে খুব ছোট একটা অঙ্গ, কিন্তু এটা বাই ইটসেলফ খুব কমপ্লেক্স। অনেক পার্ট আছে, যেরকম আমরা লেন্সটা দেখতে পাই চোখের সামনেটা, পেছন দিকটা দেখতে পাই না, সেখানে রেটিনা বলে একটা টিস্যু আছে। এই প্রত্যেকটা পার্টেই আলাদা আলাদা জেনেটিক রোগ হতে পারে। প্রায় 105 জিন আছে যারা শুধু চোখের রোগের জন্য ইনভলভড। যেমন রেটিনাইটিস পিগমেন্টোসা বলে একটা রোগ আছে, যেখানে রেটিনার কোষগুলো বিভিন্ন কারণে মারা যায়। সেগুলো মারা গেলে আমাদের দৃষ্টিশক্তি কমতে থাকে। যেরকম একটা কোষ আছে যেটা আমাদের সাদা কালো দেখতে সাহায্য করে, অন্য একটা কোষ আছে যেটা আমাদের রং চিনতে সাহায্য করে। কোন কোষ মারা যাচ্ছে সেটা ডিপেন্ড করে কোন স্পেসিফিক টাইপ অফ ডিজিজ, টাইপ অফ রেটিনাইটিস পিগমেন্টোসা, তার উপর ডিপেন্ড করে রোগটা কি হচ্ছে, আমরা কি ধরনের ভিশন লুজ করছি, কি ধরনের দৃষ্টিশক্তি হারাচ্ছি, এবং জেনেটিক আন্ডারস্ট্যান্ডিংটাও তার ভিত্তিতে পুরো পাল্টে যায়। কোনোটা হতে পারে যে আমরা বাবার থেকে পাচ্ছি না মার থেকে পাচ্ছি, তার উপর ডিপেন্ড করে। কোনোটা হতে পারে আমার সম্ভাবনা অনেক কমে যায় যদি সেই জিনের এফেক্টটা খুব বেশি না হয়, যাকে আমরা রিসেসিভ ডিজিজ বলি। কোনোটা হতে পারে যেটাকে আমরা ডমিনেন্ট বলি, সেটা সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো এরকম অনেক ভ্যারাইটি শুধু রেটিনাইটিস পিগমেন্টোসার মধ্যেও আছে। আরেকটা খুব কমন রোগ আছে, বিশেষত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা খুব কমন, সেটাকে বলে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। সেখানে ম্যাকুলা, যেটা আমাদের খুব কনসেন্ট্রেটেড অবস্থায় কোষ থাকে, যেটা আমাদের দেখতে সাহায্য করে, শার্প ভিশনে সাহায্য করে, সেই সেলগুলো মারা যায়। সেটা আবার একটা অন্য জেনেটিক রোল আছে। এটার মানে কমপ্লেক্সিটিটা হচ্ছে যে চোখটা একটা অত ছোট অর্গান, পুরো জিনিসটা একটাই কাজ করে, আমাদের দেখতে সাহায্য করে, কিন্তু প্রত্যেকটা জিন কীভাবে ডিজিজটা করে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, শুধু চোখের জিনের থেকেই আমরা জেনেটিক্সের অনেক ফান্ডামেন্টালস আবিষ্কার করতে পেরেছি। সো রেটিনাইটিস পিগমেন্টোসা একটা, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন একটা, ক্যাটারাক্ট অফ কোর্স। ক্যাটারাক্টের একটা সুবিধা হচ্ছে ছানি পড়া, যেটা আমরা বলি বাংলায়। সেটার একটা সুবিধা হচ্ছে যে ওটা অপারেশন করলে অধিকাংশ ক্ষেত্রে ভিশনটা ফিরে পাওয়া যায়, যেখানে রেটিনাইটিস পিগমেন্টোসা বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা গ্লকোমা, যেটা আমরা একটু পরে আসবো আরও বিশদে, সেগুলো ইররিভার্সিবল ভিশন লস, সেটা ফিরে পাওয়া যায় না। কিন্তু ক্যাটারাক্ট শুধু যে বয়সের কারণেই হয় তাই নয়, অনেক সময় অনেক কম বয়সেও হয়, জেনেটিক রোল আছে। তো প্রত্যেকটা চোখের পার্টেই জিনস অনেক রোল প্লে করে। আর যেহেতু জিনের আলোয় দেখেছিলাম এই পুরো অনুষ্ঠানে আমাদের মূল ফোকাসটা হচ্ছে গ্লকোমা, তো আমি এই মেজর যে টাইপগুলো বলছি, আমি রেটিনাইটিস পিগমেন্টোসা বললাম, আমি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বললাম, আমি ক্যাটারাক্ট বললাম, এবারে গ্লকোমাতে আসি। গ্লকোমাটাও বাই ইটসেলফ একটা অনেক ভাস্ট প্রবলেম জেনেটিক্স দিয়ে দেখতে গেলে। হ্যাঁ, তো গ্লকোমাতে কোন কোষগুলো মারা যায়? এই রেটিনার মধ্যে প্রায় 7-8 রকম টাইপের নিউরনাল সেল আছে, যেগুলো বিভিন্ন জেনেটিক কারণে মারা যেতে পারে, এবং কোন লেয়ারের কোষগুলো মারা যাচ্ছে তার উপর ডিপেন্ড করে কি রোগটা হচ্ছে। যদি আমরা রেটিনার বাইরে থেকে আমরা ভেতরের দিকে আসি, চোখের দিকে আসি, সবচেয়ে ভেতরের লেয়ারটার নাম হচ্ছে রেটিনাল গ্যাংলিয়ন সেল। গ্লকোমাতে এই গ্যাংলিয়ন সেলগুলো মারা যায়। এটা কেন অন্য অন্য ডিজিজের থেকে খুব ইউনিক, সেটা হচ্ছে আমরা যদি চোখটাকে ধরে নিই একটা ক্যামেরা, পুরো চোখের বিভিন্ন পার্ট ক্যামেরার হিসেবে কাজ করে, কিন্তু গ্যাংলিয়ন সেলটা কিন্তু ক্যামেরার ইনফরমেশনটা আমাদের ব্রেনে পাঠায়। সো হতে পারে ক্যামেরাটা পারফেক্টলি কাজ করছে, ছবিটা তুলছে, ছবি ঠিকঠাক দেখছে, কিন্তু গ্যাংলিয়ন সেল যদি মারা যায় তাহলে একটা পারফেক্ট ক্যামেরা থাকা সত্ত্বেও ব্রেনে কোনো ইনফরমেশনই পৌঁছবে না। সেজন্য গ্যাংলিয়ন সেলগুলো মারা যায় গ্লকোমাতে, সেইটাও জেনেটিক্যালি হতে পারে। আচ্ছা, এখানে যদি আমি একটা প্রশ্ন করি, যে তুমি যে অন্যান্য ইরিভার্সিবল ব্লাইন্ডনেসের কথা বললে, ব্লাইন্ডিং ডিসঅর্ডার্সের কথা, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা রেটিনাইটিস পিগমেন্টোসা, আমি যদি মোটামুটি সাধারণ মানুষের মধ্যে জিজ্ঞেস করি, তাদের কাছে হয়তো এই নাম দুটো অত পরিচিত নয় যতটা গ্লকোমা। তাহলে তুমি ইম্প্যাক্টের দিক থেকে হাউ ডু ইউ প্লেস গ্লকোমা অ্যামংস্ট অল আদার অকুলার ডিসঅর্ডার্স? একদমই ঠিক কথা। রেটিনাইটিস পিগমেন্টোসা, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এগুলো রিলেটিভলি অনেক রেয়ার গ্লকোমা বা ক্যাটারাক্টের থেকে। ছানি পড়া প্রায় প্রত্যেকেই শুনেছে, গ্লকোমা প্রায় প্রত্যেকেই শুনেছে। এর কারণ হচ্ছে এত লোকের হয়। সো ফর এক্সাম্পল, পৃথিবীতে এখন এস্টিমেটেড, এটা অ্যাকিউরেট এস্টিমেট নয়, কারণ অনেকেরই গ্লকোমা আছে তারা জানেই না, তো তারা ডাক্তারের কাছেও যায় না, এটা ডায়াগনোসড হয় না, কিন্তু এস্টিমেটেড হচ্ছে অ্যাবাউট 100 মিলিয়ন লোকের গ্লকোমা আছে গোটা পৃথিবী। দ্যাটস আ স্ট্যাগারিং নাম্বার। ইট ইজ এ স্ট্যাগারিং নাম্বার। ভারতবর্ষে, ইউকেতে, আমেরিকাতে, যে কোনো পপুলেশন, যত পপুলেশন স্টাডি হয়েছে, দেখা গেছে
মিনিমাম লোয়ার এস্টিমেট হচ্ছে 2% অফ দ্য জেনারেল পপুলেশন এর গ্লকোমা আছে। আমরা যদি ভারতবর্ষের মতো দেশের কথা ভাবি যেখানে প্রায় 1.5 বিলিয়ন লোক আছে, নিশ্চয়ই। তার 2% ইজ এ হিউজ নাম্বার। এবং আমরা একটা ছোট স্কেলের একটা স্টাডি করেছি। আমরা প্রায় বিভিন্ন জায়গায় যে আমি এই অ্যাডভোকেসি কাজটা করছি যে গ্লকোমার ব্যাপারে, তখন আমরা অনেক কোয়েশ্চেনিয়ার লোকজনকে দিয়ে বলেছি ভরতে। সেখানে একটা প্রশ্ন ছিল যে আপনার কি গ্লকোমা আছে, আপনার পরিবারে কি কারোর গ্লকোমা আছে। সেই প্রশ্নের উত্তর আমরা যখন কাউন্ট করেছি নাম্বার, আমরা ধরো মোটামুটি 1000টা লোকের আমরা সার্ভে করেছি, কিন্তু এই ছোট স্কেলে 1000 লোকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6 to 7% লোক বলছে তাদেরই গ্লকোমা আছে। এবং তুমি বলছো যে অনেকেরই আনডায়াগনোজ, তারা জানে না যাদের তারা গ্লকোমা জানে আছে। না। তো এই লাইকলি টু বি হায়ার। এবং ইউকেতেও একটা এরকম সিমিলার স্টাডি হয়েছে, অন্য কেউ করেছে, সেখানেও দেখা যাচ্ছে আপ টু 7% হয়ে আসছে। সো আমি যে 2% বলছি সেটা অ্যাবসলিউটলি লোয়ার এস্টিমেট, ইট লাইকলি টু বি মাচ হায়ার। তো ইয়েস, ইউ আর রাইট যে গ্লকোমার ইম্প্যাক্টটা অনেক বেশি, ক্যাটারাক্টের ইম্প্যাক্ট আরও বেশি, ক্যাটারাক্ট আরও অনেক কমন, কিন্তু ক্যাটারাক্ট যেহেতু রিভার্সেবল তো ওটার বার্ডেনটা অত হয় না। এখন ক্যাটারাক্ট অপারেশন খুব সিম্পল, অনেক জায়গায় চ্যারিটেবল জায়গায় করে, তো খরচও হয় না বা খুব কম খরচে হয়, এবং কয়েক ঘন্টার মধ্যে তারা অপারেশন করে আবার নর্মাল কাজে ফিরে যেতে পারে। তো ওটা অনেক কমন হলেও বার্ডেনটা অনেক কম। সেই রেসপেক্টে গ্লকোমার বার্ডেনটা বোধহয় সমস্ত চোখের রোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি, কারণ এটা কোনো সিমটম থাকে না এবং এটা আনডায়াগনোজড হয় এবং ইটস ইরিভার্সেবল, তো বোঝা যায় না। আচ্ছা, এই যে তুমি সিমটম থাকে না বললে, তো এখান থেকে যে প্রশ্নটা মাথায় এলো যে ডায়াবেটিসকে অনেক সময় বলা হয় সাইলেন্ট কিলার, সেরকম যেটা আমি শুনেছি যে গ্লকোমাকে বলা হয় সাইলেন্ট থেফ অফ ভিশন, মানে নীরবে নিশ্চুপে দৃষ্টিশক্তি সে চুরি করে নিচ্ছে। এটা কেন? হ্যাঁ, এটা ঠিকই যে গ্লকোমা বাই অ্যান্ড লার্জ সাইলেন্ট, মানে সিমটম থাকে না, কোনো বোঝা যায় না যে কেউ দৃষ্টিশক্তি হারাচ্ছে। 100% নয়, অধিকাংশ ক্ষেত্রে সাইলেন্ট। তার কারণটা হচ্ছে যে আমি যে গ্যাংলিয়ান সেলের কথা বললাম আগে, সেই গ্যাংলিয়ান সেলগুলো যে নার্ভ সেল, সেগুলোর মধ্যে কোনো পেইন রিসেপ্টর থাকে না। তো সেগুলো যখন মারা যায় তখন কোনো ব্যথার সেন্সেশন আমাদের মাথায় তৈরি হয় না, সেটা আমরা বুঝতে পারি না। আর সেই জন্যই এটা সবার জানাটা বোঝাটা জরুরি যে সমস্যা হওয়ার পরে চোখের ডাক্তারের কাছে গেলে অনেক সময় এটা অনেক দেরি হয়ে যেতে পারে। সমস্যা না হলেও নিয়মিত চোখ দেখানোটা খুব দরকার, যেহেতু এটা সাইলেন্ট সেই জন্য। আচ্ছা, যেহেতু আমাদের গোটা আলোচনাটাই জিনের আলোয়, তাই জন্য এবার যে প্রশ্নটা আমি তোমায় করব সেটা হচ্ছে, মানে গত এপিসোডগুলোতে আমরা ডিসকাস করছিলাম যে এই জেনেটিক ডিজিজগুলোর একটা প্যাটার্ন থাকে যেটা ফ্যামিলিতে ট্রান্সমিশনটা দেখে বোঝা যায়। কিন্তু আমি নিজেই জানি এরকম অনেককে যাদের গ্লকোমা হয়েছে কিন্তু ফ্যামিলিতে আশেপাশে কারণ নেই। তো সেক্ষেত্রে কি এটা বলা যেতে পারে যে গ্লকোমাটা কমপ্লিটলি জেনেটিক? না, একেবারেই গ্লকোমা কমপ্লিটলি জেনেটিক নয়, অনেকটাই জেনেটিক্যালি ডিটারমাইন্ড, কিন্তু অনেক কারণ গ্লকোমা হতে পারে। আমি নন জেনেটিক কারণগুলো আগে ছোট করে বলে নিই, তারপরে জেনেটিক্সে আমি ঢুকছি। যদি কারোর কোনো অকুলার ট্রমা হয়, মানে চোখে কোনো আঘাত লাগে, একটা রাস্তায় ক্রিকেট খেলা হচ্ছে, চোখে টেনিস বল এসে লাগলো, সেটা থেকেও গ্লকোমা ডেভেলপ করতে পারে। আবার অনেক অন্য রোগ আছে, একদম অন্য রোগ, যে ডেভেলপমেন্টাল কোনো রোগ আছে, তার কমপ্লিকেশন হিসেবে গ্লকোমা হতে পারে। সেটা হয়তো জেনেটিক, কিন্তু গ্লকোমাটা জেনেটিক নয়, সেই অন্য অসুখটা হয়তো জেনেটিক, তার কমপ্লিকেশন হিসেবে গ্লকোমা হতে পারে। মানে এগুলো তুমি বলছো সেকেন্ডারি ম্যানিফেস্টেশন? এগুলো সেকেন্ডারি গ্লকোমা বলে। আমরা যে জেনেটিক ফর্ম অফ গ্লকোমা নিয়ে এখানে মূলত আলোচনা করছি সেগুলোকে বলে প্রাইমারি গ্লকোমা। তো জেনেটিক্যালি দেখতে গেলে প্রাইমারি গ্লকোমা 3 রকমের হয়। একটা হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, যেটা সব থেকে কমন। একটা হচ্ছে প্রাইমারি কনজেনিটাল গ্লকোমা, কনজেনিটাল মানে হচ্ছে অ্যাট বার্থ হয়, খুব আর্লি হয়। একটা হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, একটা অ্যাঙ্গেল ওপেন থাকতে পারে, একটা অ্যাঙ্গেল ক্লোজ থাকতে পারে, আর কনজেনিটাল গ্লকোমা। আচ্ছা, এখানে একটু আটকে তোমার একটা প্রশ্ন করি। এই কনজেনিটাল মানে তো জন্ম থেকে, মানে গ্লকোমা সম্পর্কে একটা কমন পারসেপশন হচ্ছে গ্লকোমা লেট অনসেট ডিজিজ, মানে হয়তো 40 অধিক সেখান থেকে একটা, তার মানে কনজেনিটাল মানে বাচ্চাদেরও গ্লকোমা হতে পারে? একেবারেই ঠিক, হতে পারে। 40 পেরোলেই চালছে, এটা চালছে তো হচ্ছে ছানি। হ্যাঁ, তো গ্লকোমার ক্ষেত্রে লেট অনসেট মেজরিটি, সেটা ঠিক কথা। মেজরিটি হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল, এবং তাদের মধ্যে মেজরিটি 40 বছর বয়সের পরে হয়। ওপেন অ্যাঙ্গেলের একটা সাবটাইপ আছে যাকে বলে জুভেনাইল ওপেন অ্যাঙ্গেল, সেটা 30 বছরের নিচে হয় ইউজুয়ালি। কনজেনিটাল একদম অ্যাট বার্থ ওটা দেখা যায়, এবং সেটা কিন্তু খুব পেইনফুল, সেটা কিন্তু সিমটম ফ্রি নয় একেবারেই। আচ্ছা, সেটা কিন্তু একটা বাচ্চা প্রচণ্ড হাই, চোখের ভেতরে একটা প্রেশার বিল্ড আপ হয় গ্লকোমাতে ইউজুয়ালি। চোখের চাপ, রক্তচাপ নয়, চোখের ভেতরে চাপ, ইন্ট্রা অকুলার প্রেশার বলে। সেই প্রেশারটা খুব হাই নিয়ে এই বাচ্চা জন্ম হয় যাদের কনজেনিটাল গ্লকোমা থাকে। এবং জেনেটিক্যালি বলতে গেলে সেটার যে ট্রান্সমিশন, সেটা যেভাবে আমরা ইনহেরিট করি আমাদের বাবা মার থেকে, সেটা কিন্তু আলাদা রকম।
ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা থেকে। কিভাবে আলাদা? কনজেনিটাল গ্লকোমা তখনই হয় যখন আমাদের বাবা এবং মা দুজনেই জেনেটিক যে ডিফেক্টটা সেটা ক্যারি করে, কিন্তু পুরোটা মাত্রায় ক্যারি করে না। সো তাদের নিজেদের রোগ হয় না, কিন্তু তারা ক্যারি করে। যখন এই দুজনের ক্যারি করা মিউটেশনটা বাচ্চায় একসাথে চলে আসে, তখন তাদের এই ডিজিজটা ম্যানিফেস্ট করে, ডিজিজটা দেখা যায়। তো সেটা খুব পেইনফুল, সেটা ইমিডিয়েট সার্জারি করতে ইউজুয়ালি। আর ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাটা বাবা বা মা যে কোনো একজনের থাকলেই 50% চান্স থাকে যে ছেলে মেয়ের আসবে, যদি ফ্যামিলিতে থাকে। অনেক সময় হয় যে ফ্যামিলিতে থাকে না, তাকে আমরা স্পোরাডিক ডিজিজ বলি, যে ইন্ডিভিজুয়ালিও হতে পারে উইদাউট ফ্যামিলি হিস্ট্রি। আচ্ছা, তো তুমি যখন মিউটেশন কথাটা আনলে, তো আমি যে পরবর্তী প্রশ্নটা করব সেটা হচ্ছে মিউটেশনগুলো কি প্রত্যেকটা এই যে সাবটাইপে ডিফারেন্ট, মানে জিনটাই ডিফারেন্ট? তো সেইটা আমার পরবর্তী প্রশ্ন হবে, কিন্তু এখন সময় একটা বিরতি। আপনারা শুনছেন জিনের আলোয় দেখেছিলেন, প্রতি সোমবার বেলা 3:30। কোন সে জিন ভূতের মতো ভর করে আছে আমাদের শরীরে? ভূতের কথা জানলে যদি সাবধান হই বর্তমানে, লাভবান হই ভবিষ্যতে, ক্ষতি কি? ফিরে এলাম জিনের আলোয় দেখেছিলেন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি, ডক্টর মৈনাক সেনগুপ্ত, আর রয়েছেন ডক্টর অরিজিৎ মুখোপাধ্যায়, ইউনিভার্সিটি অফ সালফোর্ডের অধ্যাপক। বিরতির আগে আমরা আলোচনা করতে শুরু করেছিলাম এই যে বিভিন্ন সাবটাইপ যে তোমরা বললে, সেগুলোর জন্য কি বিভিন্ন জিন এবং তাদের বিভিন্ন রকম মিউটেশন রেসপন্সিবল? হ্যাঁ, একেবারেই তাই। যেমন কনজেনিটাল গ্লকোমার জন্য আমরা দেখতে পাই যে জিনের ডিফেক্টের জন্য সেটি হয়, তার জন্য ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা প্রায় কখনোই হয় না। আবার ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা যে জিনের জন্য হয়, তার জন্য কনজেনিটাল গ্লকোমা প্রায় কখনোই হয় না। এগুলো ব্যতিক্রম আছে, সেগুলো একেবারেই ব্যতিক্রমী, মোস্টলি সেই ওভারল্যাপটা নেই। এখন অবধি আমরা যে রিসার্চ হয়েছে তাতে কনজেনিটাল গ্লকোমা আর ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা তার জেনেটিক সম্বন্ধে আমরা বেশি জানি। অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা জেনেটিক সম্বন্ধে আমরা অনেক কম জানি। অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা পারিবারিক ইনহেরিটেন্সে খুব কম দেখা যায়, একেবারে যে নেই তা নয়, কিন্তু ওপেন অ্যাঙ্গেল বা কনজেনিটালের তুলনায় অনেক কম। তো মানে ওটা যখন গ্লকোমা হয় হঠাৎ কারোর অ্যাঙ্গেল ক্লোজার টাইপটা, তখন সেটা জেনেটিক্যালি হতে পারে, কিন্তু সেটা ইউজুয়ালি বংশগত হয় না, কিছু কিছু এক্সেপশনস আছে। আর অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমাটা ইউজুয়ালি সাউথ ইস্ট এশিয়াতে বেশি দেখা যায়। ওপেন অ্যাঙ্গেল এবং কনজেনিটাল কিন্তু পৃথিবীর সব জায়গাতেই মোটামুটি একই রকম পার্সেন্টেজে পাওয়া যায়। সো অ্যাঙ্গেল ক্লোজারটা জেনেটিক্যালি অনেক বেশি কমপ্লেক্স, অনেক কম ফ্রিকোয়েন্সিতে হয়, রেয়ার, কিন্তু ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা অনেক কমন আর কনজেনিটাল গ্লকোমা অনেক কমন। এবং এই দুটোই 100% না হলেও অধিকাংশটাই জেনেটিক্যালি ডিটারমাইন্ড, মানে জিন দ্বারাই সিদ্ধান্তটা পৌঁছয় যে রোগ হবে কি হবে না। সো বাবা মার থাকলে, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেই জন্যই আমি যেরকম আগে বললাম যে নিয়মিত চোখ পরীক্ষা করা দরকার কোনো সিমটম না থাকলেও, সেরকমই যদি আমরা জানি আমাদের পরিবারের কারোর গ্লকোমা আছে, সেটাও ডাক্তারকে জানানো দরকার। তাহলে তারা বুঝতে পারবেন যে জিনের থেকে এটা হওয়ার সম্ভাবনা কত। তো যদি তাদের মনে হয় যে ফ্যামিলি হিস্ট্রির দিক থেকে রিস্কটা হায়ার, তখন ডাক্তার হয়তো অনেক তাড়াতাড়ি চেকআপের কথা হয়তো অ্যাডভাইস করতে পারেন, সেটাও খুব জরুরি। আমি এখানে একটু জুভেনাইল ওপেন অ্যাঙ্গেল গ্লকোমার কাছে আসতে চাই, কারণ সব রকম অন্ধত্বই দুর্ভাগ্যজনক, কিন্তু তুমি যেরকম বয়সটা বললে, জুভেনাইল ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা যদি 30-এর নিচে হয়, মানে সেই মানুষটা জন্মাচ্ছে একদম নর্মাল ভিশন নিয়ে, কিন্তু হঠাৎই যেহেতু সাইলেন্ট কিলার, সে দেখছে যে তার গ্লকোমা হয়েছে এবং তারপরেই সে হয়তো অন্ধ হয়ে যাচ্ছে। তো এর থেকে দুর্ভাগ্যজনক হয়তো আর কিছু হতে পারে না। তো এইটা যে হচ্ছে জুভেনাইল ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, তার জন্য কি যে কোনো রকম জিনগত দোষ বা মিউটেশন, ওই যে তুমি জিনগুলোর কথা বললে, সেখানে হলেই তারা ওই ব্লাইন্ডনেসের দিকে যাবে? সব সময় নয়, কিছু কিছু সময় তাই। আমি যদি একটু পার্সেন্টেজ দিয়ে বলি তাহলে নাম্বারটা বুঝতে সুবিধা হবে। এই যে আমি বললাম যে লোয়ার এস্টিমেট হচ্ছে 2% অফ পপুলেশন যাদের গ্লকোমা আছে, হায়ার এস্টিমেটে 6 to 7% যাদের গ্লকোমা আছে। এই 7% বা 2% বা সামহার ইন বিটুইন, তাদের মধ্যে কোনো একটা নাম্বার, তার আবার 10 থেকে 15% হচ্ছে ফ্যামিলিয়াল, মানে সেটা আমরা আমাদের বাবা মার থেকে ইনহেরিট করতে পারি। সো অধিকাংশটাই প্রায় 80 থেকে 85% কিন্তু ফ্যামিলিয়াল নয়, জেনেটিক কিন্তু ফ্যামিলিয়াল নয়। মানে এটা টেকনিক্যালিটিটা বাদ দিয়ে বলতে গেলে, যখন একটা জিন ডিজিজটার জন্য রেসপন্সিবল হয়, একটা জিনের একটা দোষ, একটা ডিফেক্ট, তখন আমরা এটা ফ্যামিলিতে রান করাটা পরিষ্কার দেখতে পাই যে আমাদের বাবার ছিল তার থেকে হয়েছে, বা মায়ের ছিল তার থেকে হয়েছে,
বা আমাদের কোনো মামার ছিল, কাকার ছিল, দাদু দিদার ছিল, সেখান থেকে হয়েছে। যখন অনেকগুলো জিন অল্প অল্প করে রোল প্লে করে, একটা অনেকটা অর্কেস্ট্রার মতো, সেই অর্কেস্ট্রার মতো হলে কিন্তু আমরা ওটা পরিষ্কার বুঝতে পারি না, তো সেটারও ফ্যামিলিতে ট্রান্সমিশনটা বোঝা যায় না। কিন্তু এই যে 10% বা 15% তাদের ক্ষেত্রে ওই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে। আমরা যে পার্টিকুলার প্রজেক্টটার থেকে এই কাজের সূত্র, যেখান থেকে এই জিনের আলোয় দেখেছিলাম অনুষ্ঠানটা আমরা করছি, সেই কাজটা এরকমই একটি পরিবারকে নিয়ে, যে পরিবারে একদম তুমি যেরকম বললে তারা 10-12 বছর বয়স অবধি সেই বাচ্চাগুলো তারা একদম নর্মাল, তাদের কোনো অসুবিধা নেই, তারা খেলে বেড়াচ্ছে, বাইরে স্কুলে যাচ্ছে, সমস্ত নর্মাল, তারা ভাই বোনদের সাথে খেলছে, বন্ধুদের সাথে খেলছে। কিন্তু যাদের মধ্যে এই জেনেটিক ডিফেক্টটা আছে, যারা সেটা ইনহেরিট করেছে তাদের আগের জেনারেশন থেকে, তারা 13-14 বছর বয়স থেকে তাদের চোখে সমস্যা দেখা শুরু করে। সমস্যা মানে কি, সিমটম নেই, কিন্তু তারা কিন্তু কোনো ব্যথা অনুভব করে না, কিন্তু তারা স্কুলে গেলে বোর্ডে লেখা দেখতে পারে না, তাদের বই পড়তে অসুবিধা হয়, তো তাদের আস্তে আস্তে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাদের স্কুলে যাওয়া বন্ধ, তারা স্কুলে যেতে চায় না, কারণ তারা শিক্ষকের থেকে বকা খায়। তো এই করতে করতে দেখা যায় 16-17 বছর বয়সে তাদের অলমোস্ট ভিশন কমপ্লিটলি চলে যায়। বাই দ্য টাইম দে আর 18 তারা কমপ্লিটলি অন্ধ হয়ে যায়, এই একটি ফ্যামিলির ক্ষেত্রে। তো এরকম অজস্র পরিবার আছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে, গোটা পৃথিবীতে, যেখানে এইটা হয়। এবং সেই ক্ষেত্রে কিছু জেনেটিক্স ইউজ করে তাদের কিছু হেল্প করা সম্ভব। যেহেতু এর কোনো সিমটম নেই, তো আমরা যদি সিমটম হওয়া অবধি অপেক্ষা করি, যে সিমটম হবে তারপরে আমি ডাক্তারের কাছে যাব, এবং যেহেতু এই পরিবারের উদাহরণ যেরকম দিলাম, এখানে ডিজিজটা এত অ্যাগ্রেসিভ যে 13 বছর অবধি কিচ্ছু নেই, 17 বছর বয়সে সে অন্ধ হয়ে যাচ্ছে, সেইখানে কিন্তু সিমটম হওয়া অবধি অপেক্ষা করলে আমাদের আর প্রায় কিছুই করার থাকবে না। সেইখানে জেনেটিক্স ক্যান প্লে আ হিউজ রোল। এখানেই আমার পরবর্তী প্রশ্ন, যে দুটো শব্দবন্ধনীকে নিয়ে যদি প্রশ্নটা ফ্রেম করি, যেটা একটা জেনেটিক ডিজিজ, আর যেটা বলছো যে এটা একটা ইরিভার্সিবল ব্লাইন্ডনেস, তো সেখানে যদি জিনের ডিফেক্ট হয় আর যদি এটা ইরিভার্সিবল পাথওয়ে হয়, তাহলে আমি আগে থেকে চোখ দেখিয়ে সেই ইন্ডিভিজুয়ালটার কি এফেক্ট, কি তার উপকার হতে পারে? তো আগে থেকে চোখ দেখিয়ে যেটা হবে, বা বেশি ঘন ঘন চোখ দেখিয়ে যেটা হবে, যেরকম আমরা যখন আমাদের কোনো চোখের সমস্যা থাকে না, তখন আমাদের ডাক্তাররা বলেন যে প্রতি 1 বছরে বা প্রতি 2 বছরে একবার চোখ দেখানো উচিত। কিন্তু যদি আমি জানি যে কারোর পরিবারের গ্লকোমা আছে, সেই ইন্ডিভিজুয়ালের বা সেই বাচ্চার হয়তো গ্লকোমা নেই, কিন্তু আমরা জানি সেই পরিবারের আছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তার তখন বলে যে প্রতি 6 মাসে দেখাও বা প্রতি 3 মাসে দেখাও, কারণ যত আর্লি তাকে ধরা যায় তত তাকে ম্যানেজ করাটা সুবিধা হবে। এটা কি প্রিভেন্টেবল? টু সাম এক্সটেন্ট প্রিভেন্টেবল। সো এটাকে একটু ইলাবোরেট করে বলি। এই পর্বের শুরুতে আমি বলেছিলাম রেটিনাইটিস পিগমেন্টোসা আরেকটি চোখের ডিজিজ, সেইটা কিন্তু গ্লকোমার থেকে অনেক বেশি জেনেটিক রোলটা কিন্তু অনেক বেশি। সেখানে কিন্তু জেনেটিক্যালি আমরা যদি জানতেও পারি কারোর পরে হবে, কিছু কিন্তু করার থাকে না, শুধু এটুকুই করার থাকে সেই পরিবারকে হয়তো সাহস দেয়া, সাপোর্ট দেয়া, যে তোমাদের কিন্তু এটা আসছে, তো তোমরা তৈরি থাকো ইত্যাদি। গ্লকোমা কিন্তু সেটা নয়। গ্লকোমা কিন্তু আর্লি ধরা পড়লে সেটা কিন্তু প্রিভেন্টেবল, কমপ্লিটলি প্রিভেন্টেবল না হলেও প্রোগ্রেশনটাকে স্লো করা যাবে। মানে কত তাড়াতাড়ি আমাদের এই গ্যাংলিয়ান সেলগুলো মারা যাচ্ছে, কত তাড়াতাড়ি আমরা দৃষ্টিটা হারাচ্ছি, সেটাকে আমরা একটু স্লো ডাউন করতে পারি, ডাক্তাররা করতে পারেন। সেই জন্য আর্লি ডিটেকশনটা খুব জরুরি। তো সেই জন্য আমরা যদি আগে থেকে জেনে যাই জেনেটিক্স ইউজ করে, হ্যাঁ 100% কেসে আমরা সাকসেসফুলি জানতে পারবো না, কিন্তু এই যে 10-15% বললাম, সেটাও অনেক। সেটা যদি আমরা ফ্যামিলি হিসেবে কাউন্ট করি, নাম্বার অফ চিলড্রেন কাউন্ট করি, তাহলে অনেক সংখ্যা হবে। তাদের ক্ষেত্রে আমি যদি আগে থেকে জেনে যাই, তখন কিন্তু ডাক্তার সেই জেনেটিক টেস্টটাও কিন্তু ক্যান বি ইউজড অ্যাজ এ সিমটম। সেটা ইউজ করে ডাক্তাররা বলতে পারে, দেখো তোমার পরিবারে গ্লকোমা আছে, তোমার মধ্যে সেই রোগটা আছে। মেডিকেল এথিক্স অনুযায়ী কোনো সিমটম ছাড়া চিকিৎসা শুরু করা যায় না, কারণ প্রতি চিকিৎসার, সেটা সার্জারি হোক, সেটা আই ড্রপই হোক, সেটা কোনো ওষুধই হোক, প্রতিটারই একটা সাইড এফেক্ট আছে, একটা রিস্ক আছে। তো ডাক্তার তখনই সেই স্টেপটা নেবেন যখন বেনিফিটটা রিস্কের থেকে বেশি। সেই জন্য কোনো সিমটম দেখার আগে জেনেটিক পজিটিভ হলেও, ডিফেক্ট থাকলেও ট্রিটমেন্ট শুরু করা যায় না। কিন্তু যদি আমরা জানি পরিবারে আছে, যদি আমরা জেনেটিক টেস্টে পজিটিভ পাই, তখন তাকে আমরা ঘন ঘন টেস্ট করতে পারি, প্রতি 2 মাসে, প্রতি 3 মাসে টেস্ট করতে পারি, যাতে যে মাত্র আমার সিমটম দেখা গেল, কি সিমটম, এই চোখের ভেতরে চাপ বললাম, ইন্ট্রাঅকুলার প্রেশার, সেটা যেই বাড়তে শুরু করলো, তখন আমরা, এটা ক্লিনিশিয়ান ডাক্তারের সিদ্ধান্ত, তখন আমরা যদি ডাক্তার মনে করেন এটা অত অ্যাগ্রেসিভ নয়, অত প্রোগ্রেশনটা ফাস্ট নয়, তখন তারা হয়তো আই ড্রপ দিয়ে ম্যানেজ করবে চোখের চাপটা, যাতে গ্যাংলিয়ন সেলগুলো অত তাড়াতাড়ি মারা না যায়। যদি মনে করে খুব অ্যাগ্রেসিভ এই ডিজিজ, তখন তাদের ক্ষেত্রে সার্জারি করবে।
তো এই যে আমরা পরিবারটার কথা বলছিলাম, সেখানে কিন্তু এটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। সেখানে কোনো সিমটম হওয়ার আগে আমরা জেনেটিক টেস্ট করেছি, সেই জেনেটিক টেস্ট করে আমরা দেখেছি তাদের মধ্যে মিউটেশনটা আছে। সেই মিউটেশনটা থাকার পরে আমরা ডাক্তারকে সেটা জানিয়েছি। ডাক্তার তাদেরকে বলেছেন যে তোমরা খুব ঘন ঘন এসো, কখনো কখনো বলেছেন প্রতি মাসে একবার করে এসো। যে মুহূর্তে সে দেখেছে যে চোখের প্রেশারটা বাড়তে শুরু করেছে, সঙ্গে সঙ্গে ডাক্তার চোখ পরীক্ষা করে বলেছে সার্জারি করে দিই। এবং সার্জারি করার পরে কিন্তু তারা প্রায় 1.5 থেকে 2 বছর তাদের কিন্তু ডিজিজটা আর প্রোগ্রেস করেনি। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি যেটা বললাম যে 13 বছর বয়সে শুরু হয় আর 17 বছরে অন্ধ হয়ে যায়, তার মানে 4 বছরে 100% ভিশন থেকে 0% ভিশন হয়ে যায়। সেখানে কিন্তু 2 বছর হয়ে গেছে, ভিশন কিন্তু একটুও নষ্ট হয়নি। আর্লি ইন্টারভেনশন করার জন্য এই অ্যাডভান্টেজটা কিন্তু শুধু গ্লকোমাই দেয়, অন্য কোনো চোখের রোগ কিন্তু দেয় না, ক্যাটারাক্ট বাদ দিয়ে। ছানিতে আমি আগেই বলেছি এটা রিভার্সেবল, কিন্তু রেটিনাইটিস পিগমেন্টোসা বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনে কিন্তু আমরা জেনেটিক্যালি আগে জানতে পারলেও এই স্টেপটা নিতে পারি না। আর্লি ইন্টারভেনশন বলছো তুমি থ্রু জেনেটিক ডায়াগনোসিস, এই ক্ষেত্রে গ্লকোমার ক্ষেত্রে স্ক্রিনিং অ্যান্ড ডায়াগনোসিস অ্যান্ড ফলোড বাই ক্লিনিক্যাল ইন্টারভেনশন। দ্যাট ক্যান বি সার্জারি, দ্যাট ক্যান বি আই জব। এখন জেনেটিক্যালি দেখতে গেলে একটা প্রশ্ন মাথায় আসতেই পারে যে এখন তো জিন থেরাপি হচ্ছে, আমরা জিনকে চেঞ্জ করে দিতে পারি, সেটা কি করা যায় না? প্র্যাকটিক্যালি সেটা গ্লকোমাতে এখনও করা যায় না। সেটা কিন্তু রেটিনাইটিস পিগমেন্টোর সাথে সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি, গ্লকোমাতে সেটার চান্স অনেক কম। এটার কারণটা বিশদে গেলে অনেকটা টেকনিক্যাল হয়ে যাবে। মূল কারণটা হচ্ছে যে আমাদের তো হাজার হাজার লক্ষ লক্ষ নিউরনাল সেল আছে। তা আমি যদি জেনেটিক এই চেঞ্জটা করি, জিনে গিয়ে আমরা যদি ওই এটিজিসিগুলো লেটারগুলোকে চেঞ্জ করি, কটা সেলে আমি করব, আমি কিভাবে করব যে সব কটা সেলে ওটা হয়ে যাবে, সেই জন্য ওটা প্র্যাকটিক্যালি ডিফিকাল্ট। কোনোদিন হয়তো সেই টেকনোলজি আমরা ডেভেলপ করতে পারবো যেখানে গ্লকোমাটাও জিন থেরাপি করে একদম কিওর করা যাবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট, সেটা কিওর নয়, সেটা অ্যারেস্টিং দ্য ডিজিজ, প্রিভেন্টিং দ্য ডিজিজ, ম্যানেজিং দ্য ডিজিজ। কিওর এখনও পসিবল নয়, কোনোদিন হয়তো সেই সুযোগ আসবে যে আমরা কিওর করতে পারবো। তো এখানে একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন থেকে যায় বা আসে, সেটা হচ্ছে তুমি যখনই যাদের সিমটম নেই তাদেরকে ইন্টারভিন করার কথা বলছো, মানে আসিমটোম্যাটিক্স, তো তাদেরকে তুমি বোঝাবে কি করে যে তাদের এটা দরকার? মানে প্রথম হচ্ছে আইডেন্টিফাইং, স্ক্রিনিং অ্যান্ড কাইন্ড অফ কাউন্সেলিং দেম, যাতে তারা রেগুলারলি ডাক্তারের কাছে যায়। তো আমরা এখানে যখন কথা বলছি এবং ভারতবর্ষের মতো জায়গা নিয়ে কথা বলছি, সেখানে ইকোনমি একটা বেশ বড় ব্যাপার। তো তাদেরকে আমরা বললাম যে তোমরা ডাক্তার দেখাও এবং তারা রেগুলারলি ডাক্তার দেখাতে যাবে, এটা তো নাও হতে পারে। ঠিক, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি অলরেডি কাউন্সেলিং শব্দটা বলেছো। জেনেটিক কাউন্সেলিং একটা পুরো ফিল্ড আছে যেটা এক্স্যাক্টলি তাদের এটাই কাজ, লোকজনকে বোঝানো। এবং বোঝানো মানে তাদেরকে ফোর্স করা নয়, তাদেরকে ইনফর্ম করা, যাতে তারা ইনফর্ম ডিসিশন নিতে পারে। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই জিনের আলোয় দেখেছিলাম এই পুরো অনুষ্ঠানে আমরা একটি ডেডিকেটেড এপিসোড রেখেছি যেখানে আমরা একজন এক্সপার্ট জেনেটিক কাউন্সিলরকে নিয়ে আসবো এই বিষয়ে আলোচনা করার জন্য। অনেক ধন্যবাদ অরিজিৎদা। আমরা তাহলে এই পর্বের জিনের আলোয় দেখেছিলাম অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আমরা আলোচনা শুরু করেছিলাম অকিউলার জেনেটিক ডিসঅর্ডার্স নিয়ে এবং তারপর আমরা ফোকাস করলাম গ্লকোমায়, গ্লকোমার বিভিন্ন সাবটাইপ, তার জেনেটিক কন্ট্রিবিউশন, মিউটেশন যেগুলো রেসপন্সিবল, এবং কিভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যারা হয়তো জন্মাচ্ছে কমপ্লিটলি নর্মাল ভিশন নিয়ে, কিন্তু তারা কিছুদিনের মধ্যেই, তুমি যে ফ্যামিলির কথা বললে যে হয়তো 3 থেকে 4 বছরের মধ্যে গ্লকোমা সেট ইন করছে এবং তারা কমপ্লিটলি দে আর গোয়িং ব্লাইন্ড। এবং সেখান থেকে আমরা জানলাম যে কিভাবে আর্লি জেনেটিক ইন্টারভেনশন, জেনেটিক ডায়াগনোসিস ক্যান অ্যাকচুয়ালি হেল্প দ্য ক্লিনিশিয়ানস টেক ইনফর্মড ডিসিশনস, যে কখন তাদের আই ড্রপ বা অন্য কোনো মেথডের সাহায্যে গ্লকোমা ম্যানেজমেন্ট করা যেতে পারে। এবং সেখান থেকে আমরা এলাম জেনেটিক কাউন্সিলরদের কথায়, যাদের কাজ এই ধরনের ফ্যামিলি মেম্বার্সদের, ফ্যামিলি যাদের মধ্যে গ্লকোমা সেট ইন করেছে কিন্তু তারা এখনও জানে না, তাদেরকে বোঝানো যে কতটা ইম্পর্ট্যান্ট রেগুলারলি এই আই ক্লিনিকে গিয়ে সেগুলোকে দেখা। তো তুমি যেরকম বললে যে আমরা পরবর্তী এপিসোডে উই উইল অল ওয়েট যে জেনেটিক কাউন্সিলরের থেকে শোনা যে তার কি মতামত, তার কি ভিশন এই গ্লকোমা ম্যানেজমেন্টে। আজকের জন্য এইটুকুই, অনেক ধন্যবাদ। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।